তা আমি অনেক কিছু খাইছি। কি কি খাইছেন আপনি? আর্সেনিক খাইছি, মার্কসল খাইছি। এরপরে বললাম যে আপনি হোমিও ডাক্তার, 50 সহস্রতমিক করেন, আবার সালফার খাইছি, মানে কয়েকটা নাম বললো। নাম বলার পরে তো বললাম যে আসলে তো আপনি বোঝেনি তো, আপনার পড়ার অবস্থা আপনি দেখে দেখে খাইতেছেন। কয় ভাই আমার অবস্থান খারাপ, আমি হ্যাঁসামাশা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খাইছি। বললাম তাহলে তো আপনার কাজ হইলো না। তো উনি কালকের আগের দিন আমার কাছে ভ্যানে করে আসছে। আসার পর আমি ওনার ফোড়াটা দেখি, স্যার লাল টকটকা, ব্যথা যাই থাকুক কিন্তু লাল টকটকা। তো কিছুই মানে ফাটা ফোটা নেই, কিছুই নাই। তা আমি ওনারে জাস্ট এক ডোজ বেলেডোনা খাওয়া দিলাম 30 দিয়া। স্যার ইলেকট্রো ন্যাচুরোপ্যাথির ওই যে আপনারই আছে যে ওই আমাদের যে যে ত্রিমাসিক ম্যাগাজিনে যে একটা প্রোটোকল ছিল একজনের, কোন ভাই জানি দিছিল ওটা। তো ওইটা আমি ডিফোরে বানায় দিলাম, S1 সিয়ন, তারপরে এলন। তো যাই হোক স্যার, ডিফোরে বানায় দিলাম, বললাম যে 20 মিনিট পর পর আপনি এইটা ঘন ঘন খান। আমি কি দিলাম এটা আমার কাছে আপনার শোনার দরকার নাই, আমি জাস্ট ফোড়াটাই করলাম। উনি আবার ওই প্যারাসিটামল খাওয়ার পরে ব্যথাটা একটু কমে গেছিল। জি। পরে মনে করেন যে আসলে তো ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি এত দ্রুত কাজ করে উনিও মানে বিশ্বাস করে না। তো যাই হোক, সাথে সাথে আমি স্যার এটি করে দিলাম, মানে আপনার ওই মাইরিস্টিকা 3X, আর সাথে হলো আপনার সাইলেশিয়া 6, এই দুইটা ওষুধ বললাম যে আপনি এটা খায়েন আর এটা ঘন ঘন খান। খাওয়ার পরে সকাল থেকে নিয়ে সারাদিন খাইছে। খাওয়ার পরে বিকেল বেলা আমাকে ফোন দিছে, ভিডিও ফোন। এখন দেখি যে পড়ার অবস্থাটাও একটু উন্নত হয়েছে, মানে ব্যথা তো অত্যাধিক বেড়ে গেছে আর কিছু কিছু কট জড়তেছে। আমি বললাম যে সেক দিন, সেক দিন। তো সেক দেওয়ার পরে রাত্রে আমার ফোন দিছে, ফোন দেওয়া বলতেছি ভাই, গতকালকে রাত্রে না স্যার, গতকাল ফোন দেওয়া বলতেছে আমি তো টাঙ্গাইল আসছি, আর আপনার রাত্রে সেক দেওয়ার পরে পুজ এই পরিমাণ বের হইতেছে আমার কল্পনার বাইরে। এত একাই বের হইতেছে, চাপ দেওয়া লাগে না, একটু ই করলেই পোজ বের হয়। তাহলে আল্লাহ শুক্রিয়া করেন। উনি আবার ডায়াবেটিসের রোগী তো। তো বললাম যে বুঝতে পারছেন তো আমি কি দিছিলাম আপনাকে? ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি দিছি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি, আপনার মাথার মধ্যে ঢুকবে না। আপনি তো 50 সহস্রতমে কার মায়া জমে রয়েছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি অনেক খুশি। এত দ্রুত ভাবে পড়ার হয়ে গেছে, মানে খুবই বড় আকার ধরে, বড় আকারের। এখন আপনি বেলেডোনা 30 দিছেন, ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে বেলেডোনা 30 দিতে হয়, কিভাবে দিবেন বলেন? ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে বেলেডোনা 30 দিবেন, কিভাবে দিবেন বলেন? স্যার ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিতে বেলেডোনা তো স্যার মিশ্রণ আছেই। কোনটাই আছে বলেন? 30 দিবেন, তাহলে পেটের কোনটা মধ্যে দিবেন? স্যার পেটের মধ্যে ঘুরতেছে খালি। কেউ কি বলতে পারবেন যে বেলেডোনা 30 ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে দিব, কোন মেডিসিনটা দিব? কুইক, মাথায় থাকলে দেন, বইয়ের থেকে বের করে দেওয়া যাবে না। বলেন, বেলেডোনা 30 দিবেন ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে কোন মেডিসিনটা? F1। না না, F1 না। আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে বেলেডোনা মেডিসিনটা দুইটা ওষুধে ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে S12 আর C13, এই দুইটার মধ্যে বেলেডোনা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এখানে যদি আপনি বেলেডোনার লক্ষণ দেখেন, বেলেডোনার সিমটম যেটা আমরা জানি, যে লক্ষণগুলো আমরা বুঝি, যে ফোড়াটা অত্যন্ত গরম, জায়গাটা অত্যন্ত গরম, লাল, ঠিক আছে, দপদপ করতেছে ব্যথাগুলো, তাই আমাদের বেলেডোনাই দিতে হয়। তো সেখানে আপনি C13টাকে দুইটা ডোজ দিবেন, ঠিক আছে? 200 দেন, 30 দেন। তাহলে বাকি যে প্রোটোকলগুলো দিলেন ওইটার সাথে যদি এটা দিতে পারেন, দেখবেন যে আপনার ফোড়া 24 ঘন্টার মধ্যেই পেকে আপনার পাকা শুরু করছে, এবং এটা পুষ্টা বের করে দিতে পারলে এটা সম্পূর্ণভাবে কিউর হয়ে যাবে।
তো ইন্ডিভিজুয়ালি বেরোলেন, আপনি দিচ্ছেন 200, ভালো। এখন আপনার কাছে আছে বিদায় আপনি দিচ্ছেন। যদি আপনার কাছে না থাকতো তাহলে আপনি C13 কিংবা S12, বিশেষ করে C13টা এখানে ইউজ করবেন। তাহলে এটা খুব দ্রুত, যেহেতু আমাদের ফোড়াটা টিস্যুর উপর কাজ করে, টিস্যু, আমাদের এস গ্রুপটা কাজ করে হচ্ছে আমাদের বডির ফাংশনের উপর। কোনো জায়গায় যদি ফাংশন ডিসঅর্ডার হয় সেখানে আমরা এস গ্রুপে স্ট্রোফলোসো গ্রুপের মেডিসিন দিব। আর কোনো জায়গায় যদি আমাদের টিস্যু লেভেলে কোনো গলযোগ সৃষ্টি হয় সেখানে আমাদের ক্যান্সারাসো গ্রুপের মানে সি গ্রুপের মেডিসিন দিব। তো এইখানে এই জন্য আমরা এই বেলোডোনা যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে আমাদের ক্যান্সারাসো গ্রুপের C13টাকে ইউজ করাটা বুদ্ধিমানের কাজ হবে, S12টা নয়। ওকে, আচ্ছা যাই হোক, আজকে আমরা ফোরা নিয়ে আলোচনা করব, সরি কার্বাঙ্কেল নিয়ে আলোচনা করব। তা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার আব্দুল ওয়াদুদ স্যার। স্যার, এই কার্বাঙ্কেল যে আমাদের মেডিকেল ভাষায় কার্বাঙ্কেলকে আমাদের গ্রাম্য ভাষায় কি বলা হয়? গ্রাম্য ভাষায় গ্রামে কি বলা হয়? একজন আমাদের জিন্না ভাই বলছে বিস্ফোরা। ঠিক আছে, বিস্ফোরা। আচ্ছা, আপনার একটা মিউট আছে স্যার, আপনি মিউটটাকে আনমিউট করে যদি আমাদেরকে একটু নলেজ দিতেন দেন। কার্বাঙ্কাল গ্যাং নাম ভুলে গেছি আসলে এই মুহূর্তে। আচ্ছা, মানে আমি জানতে চাইছি গ্রাম্য ভাষায় এটাকে কি বলা হয়? গ্রাম্য ভাষার শব্দটা এই মুহূর্তে ভুলে গেছি যে। আচ্ছা 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 আমি এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা, বিস্ফোরা এইটাও মোটামুটি কার্বাঙ্কেলকে বলা হয়। তাহলে বাগি কাকে বলা হয়? বাগি। স্যার মিউট আছে, মিউট আনমিউট করেন। হ্যাঁ, বাগি। বাগি সাধারণত কার্বঙ্কালটা সাধারণত ওই যে এই পায়ের জয়েন্টে হয় বেশি, ওই ইসের অন্ডকোষের আশেপাশে সাধারণত বেশি হয়। তো বাগিটাই কি আমাদের কার্বঙ্কেল কিনা? বাগিটাই কার্বঙ্কেল, মানে লিম্ফ নোডের দিকে কার্বঙ্কাল হয় বেশি। হ্যাঁ, কার্বঙ্কল মানে আমি কার্বাঙ্কেল তো লিম্ফ নোডের দিকে হয়, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি বাগিটা আর বাগি তো বাংলা শব্দ আর কার্বাঙ্কেল তো ইংলিশ শব্দ। কার্বাঙ্কেল আর বাগি একই জিনিস কিনা? না, বাগিটা ই হয় না, পাকে না, পুজ হয় না। আর বাগির পরের স্টেজটা মনে হয় কার্বঙ্কল। আচ্ছা, তাহলে মানে আমরা বুঝতে পারছি বাগিটা আর না কার্বাঙ্কেল স্যার, বাগিও পুজ হয় স্যার, বাগিও পাখি পুজ হয়। আমি একটা বাচ্চা দেখছিলাম, ওর দাম পাশে হয়েছিল, খুব কঠিন অবস্থা হয়েছিল। মেডিসিন দেওয়ার পরে যখন পাইতে হচ্ছে পুজ বের হলো, পুজটা অত্যধিক ঘন, ওই কার্বঙ্কেলের মধ্যে সেই ঘন পুজ। আমি একটা দেখছিলাম স্যার। জিনা ভাই, আপনার কথাগুলো সাউন্ড কমে গেছে কি কারণে যেন? ওকে, যাই হোক আমরা এটা ছেড়ে দেই। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কার্বাঙ্কেল। কার্বাঙ্কেল মূলত মানে এটা ফোড়া সদৃশ্য একটা রোগ। এবং ফোড়া এবং কার্বাঙ্কেল দুইটা একই জিনিস। তাহলে পার্থক্যটা কি? আমাদের এই পার্থক্যটা একটু বুঝতে হবে। ফোড়াকে আমরা বয়েল বলি সাধারণ ইংলিশ, আর এটাকে ইংলিশ মেডিকেল ভাষায় বলা হয় ফ্রাঙ্কেল। এটা হচ্ছে ফ্রাঙ্কেল, আর আমরা আরেকটা যেটা পড়বো আছে কার্বাঙ্কেল। এই ফ্রাঙ্কেল এবং কার্বাঙ্কেল দুইটা শব্দ ভিন্ন, এবং দুইটা যদিও রোগটা একই জিনিস, বাট পার্থক্যটাকে আমরা সেটা পার্থক্যটা বলবো। দুইটাই ত্বকের স্কিনের রোগ এবং দুইটার মধ্যে পুজ ভর্তি থাকে, এবং দুইটার মধ্যে মানে সংক্রমণের কারণেই পুজ তৈরি হয়। ঠিক আছে, তবে এটার আকার, গভীরতা, বিস্তার এবং জটিলতার মধ্যে একটা পার্থক্য আছে, যার কারণে আমরা ফ্রাঙ্কেল এবং কার্বাঙ্কেল মানে ফোড়া এবং বিস্ফোরা দুইটা যদি আমরা সাধারণ ভাষায় বলি, দুইটার মধ্যে দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, হ্যাঁ। তো ফোড়াটা আপনার যে কারণে হয়, বিস্ফোরাটা প্রায় সেম একই কারণে হয়। ঠিক আছে, দুইটার মধ্যেই আপনার মানে সিমটম একই হয়, দুইটাই আপনার একই হয়, কিন্তু মূল যে পার্থক্যটা কার্বাঙ্কেল এবং ফ্র্যাঙ্কেলের মধ্যে সেটা হচ্ছে ফোড়ার মধ্যে আপনার তাদের যে আক্রমণটা, যে ব্যাকটেরিয়া জনিত যে আক্রমণটা, এটা হয় আমাদের একটি হেয়ার ফলিকলে, মানে একটা হেয়ার ফলিকলে আপনার
যখন ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, দ্যাটস মিন আমাদের স্টেফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়াটা আপনার আক্রমণ করে, সেটা একটা হেয়ার ফলিকলকে আক্রমণ করে, তার থেকে যে ফোড়াটা হয় ইনফ্লামেশন হওয়ার কারণে, সেটাকে আমরা বয়েল বলি কিংবা ফ্রাঙ্কেল বলি। কিন্তু যখন এটা একাধিক হেয়ার ফলিকলকে একসাথে অ্যাটাক করে, সেটাকে আমরা কার্বাঙ্কেল বলি। আমরা একটু ছবিটা একটু দেখে নেই। আমরা একটু ছবিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দ্যাটস মিন এই যে এখানে যে একটা ছবি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখেন যে একটা হেয়ার ফলিকুল আছে। এই হেয়ার ফলিকুলের হাতের বাম পাশে একটা হেয়ার ফলিকুল, এটা নর্মালি আপনার আউটার লেয়ার যেটা ইপিডার্মিস লেয়ার এবং ডার্মিস লেয়ার, এটার নিচে যে সাবকিউটেনাস যে ফ্যাটি টিস্যু, যে টিস্যুর মধ্যে এটা রোপণ করা আছে, ঠিক আছে। তো এইখানে আপনার নর্মালি যখন এখানে যে সেবাকাস গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডটার ঠিক উপরে, এই যে এই ফলিকুলের উপরে একটা ইনফ্লামেশন হয়, যেটা সামান্য পরিমাণ আপনার ইনফ্লামেশন হয় এবং সামান্য পরিমাণ পুষ তৈরি হয়, সেটাকে আমরা বলি পিম্পল, মানে একনি, যেটা আমাদের মুখের মুখমণ্ডলে বেশি হয়ে যায়, শরীরেও হয় অনেকেরই। পিম্পলটা শরীরে হতে আমরা দেখে থাকি, ঠিক আছে। আর যখন এই ইনফেকশনটা আরো বেশি মানে গভীরে চলে যায়, পুরোটা যখন পুষটা ইনফেকশনটা মানে ভাইরাসের অ্যাটাকটা পুরো হেয়ার ফলিকুলটাকে কাভার করে ফেলে এবং পুষটা পুরো মানে হেয়ার ফলিকুলের চারপাশ দিয়ে তৈরি হয়ে যায়, তখন এটাকে আমরা অ্যাবসেস বলি কিংবা বয়েল বলি কিংবা ফ্রাঙ্কেল বলি। কিন্তু কার্বাঙ্কেলে দেখা যায় সেটা এত বেশি মানে জায়গা নিয়ে অ্যারাইজ করে, পুরো মানে একাধিক 2, 4টা 5টা 10টা হেয়ার ফলিকুলকে অ্যাটাক করে ওই পুরো জায়গাটাকে আপনার আক্রমণ করে ফেলে, যার কারণে এটা মানে এটার জটিলতাও অনেক অনেক বেশি দেখা যায় এবং এটার সমস্যাটাও অনেক দীর্ঘমেয়াদী হয়। এর জন্য এটাকে বলা হয় কার্বাঙ্কেল। এই দেখেন, ঠিক আছে। কার্বাঙ্কেল এবং ফ্রাঙ্কেল মানে অ্যাবসেসের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফোড়াতে একটি মাত্র মুখ তৈরি হয়, যেহেতু এটা একটা ফলিকুলারে হয়, একটা জায়গায় আক্রমণ করে। হ্যাঁ, এটার ব্যাস আকারটাও কম হয়, 0.5 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত। কিন্তু কার্বাঙ্কেলটা অনেক বড় জায়গা নিয়ে, যে আমাদের ছবিতে দেখতেছেন, অনেকগুলো জায়গা, বড় জায়গা নিয়ে, এটা কয়েক সেন্টিমিটার কিংবা তার চেয়ে বেশি পরিমাণ জায়গা নিয়ে এটা তৈরি হয় এবং এটার মুখগুলো থাকে একাধিক জায়গা থেকে পুষটা বের হয়, যেহেতু এটা একাধিক ফলিকুলারে হয়, ঠিক আছে। হেয়ার ফলিকুলার অ্যাটাক করে, সেই জন্য এটা একাধিক মানে দেখা দেয়। এই হচ্ছে আপনার অ্যাবসেস কিংবা বয়েল এবং কার্বাঙ্কেলের মধ্যে মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, আরেকটা পার্থক্যটা হচ্ছে যেটা মানে এটা সহজে যদি আমরা বলতে চাই আর কি, মানে যেটা আমরা অ্যাবসেস বলি, ফোড়া বলি, ফোড়াটা একদমই লোকালাইজড হয় বলতে যে জায়গায় ফোড়াটা হয় ঠিক কষ্টটা ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এর বেশি এটার প্রসার ঘটে না, ঠিক আছে। একটু ভালো করে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন, কারণ আপনার একটা ফোড়াও কিন্তু একটা মানুষের জীবন নাশক হতে পারে। একটা ফোড়া, যেটাকে আমরা ফোড়া বলে থাকি, এটা কিন্তু একটা মানুষকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারে এবং হাসপাতাল থেকেও সে আরো মানে বেশি দূরে যেতে পারে যদি সেটা সঠিক চিকিৎসা সঠিক সময়ে না হয়ে থাকে। এরই একটা উদাহরণ আমরা আমাদের এই গ্রুপের মধ্যে আছে, যেটা আমাদের ডাক্তার জুনায়েদ ভাইয়ের কিছুদিন আগে হয়েছে। সেটা আমরা খুব সাধারণ ফোড়া ধরে নিয়েছিলাম, বাট সেটা পরবর্তীতে এটা ফোড়া না হয়ে এটা কার্বাঙ্কেলের দিকে মোড় নিয়েছে, এবং এটা কেন কার্বাঙ্কেলের দিকে নিয়েছে সেটাও আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে যে এটা কি সাধারণ ফোড়া না এটা একটু জটিল প্রকৃতির ফোড়া, যেটাকে আমরা কার্বাঙ্কেল বলে থাকি, ঠিক আছে। এটা জানবো কিভাবে, এটা বুঝবো কিভাবে, এবং এটা কখন আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে এটা দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া দরকার, এটা নিয়ে আর বসে থাকা সম্ভব না, ঠিক আছে। সেটা হচ্ছে যে সাধারণ বয়েল এর ক্ষেত্রে সচরাচর এটা একদম লোকালাইজ থাকে, একদম ওই নির্দিষ্ট জায়গায় ফোড়াটা থাকে, ওই ফোড়ার সাথে আর তেমন কোনো লক্ষণ থাকে না। কিন্তু কার্বাঙ্কেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কার্বাঙ্কেল আমাদের পুরো মানে তার যে
অ্যাটাকটার কারণে আমাদের শরীরে সমস্ত অর্গান এফেক্টেড হয়, যার কারণে শরীরে জ্বর আসে, অসুস্থতা দেখা দেয়, দুর্বলতা তৈরি হয় এবং সেপসিমিয়া তৈরি হলে এটা আরো পরবর্তীতে আমাদের শরীরে আরো নানান জটিলতা তৈরি করে, ঠিক আছে, সেখানে নানান সমস্যা তৈরি করে, যার কারণে কার্বাঙ্কেল এবং আপনার ফ্র্যাঙ্কেল, যেটাকে আমরা অ্যাবসেস বলি, ফোরা বলি, বয়েল বলি, দুইটার মধ্যে মৌলিক যে পার্থক্যটা সেটা আমাদের একটু বোঝা উচিত, ঠিক আছে। তো আসেন আমরা কার্বাঙ্কেলটা নিয়ে একটু আলোচনা করি। কার্বাঙ্কেলটা হচ্ছে চর্ম এবং ত্বকের নিচে স্তরে, যেটাকে আমরা সাবকিউটেনিয়াস টিস্যু বলবো। আমাদের এখানে যে টিস্যুটা দেখেন, হ্যাঁ, সাবকিউটেনিয়াস টিস্যুর একটু গভীরস্থ, মানে একটু গভীরে যায় আর কি, এবং পুঁজযুক্ত সংক্রমণ, মানে এখানে একটা ইনফেকশনের কারণে একটা পুঁজ তৈরি হবে, যা সাধারণত একাধিক, মানে আমাদের যে ফ্র্যাঙ্কেলটা, যেটাকে আমরা বলি বয়েল বলি, একাধিক ফ্র্যাঙ্কেলের সংমিশ্রণ, মিলন, ঠিক আছে। এখানে একসাথে অনেকগুলো লোমকূপ আক্রমণ হয়, ফলে এটা বেশ বড়, শক্ত, ব্যথাযুক্ত এবং প্রদাহপূর্ণ গুটি তৈরি করে, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাবসেস এবং ফ্র্যাঙ্কেল। ওকে, তো আমরা এটার সংজ্ঞাটা আমরা দেখলাম। এটা সাধারণত স্টেফাইলোকক্কাস অরিয়াস জীবাণু দ্বারাই গঠিত হয়। হ্যাঁ, এটি কার্বাঙ্কেল এটি সাধারণ ফ্র্যাঙ্কেলের তুলনায় বেশি গভীরে ছড়িয়ে পড়ে, যেটা চর্মের ডার্মিস এবং সাবকিউটেনিয়াস স্তর পর্যন্ত প্রসারিত হয়, এবং এটার বেশিরভাগ ক্ষেত্রে একাধিক মুখ বা ছিদ্র তৈরি করে, যেখান দিয়ে পুঁজটা বের হতে পারে, ঠিক আছে। এবং আক্রান্ত স্থান লাল হয়, লালচে হয়, বেদনাদায়ক হয়, সঙ্গে সঙ্গে এটার গুটি নরম হইতে পারে, শক্ত হইতে পারে, হ্যাঁ, পরবর্তীতে সেটা একাধিক মুখ তৈরি করে, একাধিক সাইনাস তৈরি করে, এবং আক্রান্ত স্থানের চারপাশে সেলুলাইটিস তৈরি হয়, মানে তার আশেপাশে যে সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, এগুলো প্রদাহিত হয়, এবং যার কারণে ওই টিস্যুগুলো ফুলে যায় এবং ইডিমার একটা লক্ষণও তৈরি হয়, ঠিক আছে। এটা মূলত বেশি কোথায় হয়? ঘাড়ের পিছনে হয়, হ্যাঁ, ঘাড়ের পিছনে, বিশেষ করে আমাদের যে ঘাড়টা আছে এই ঘাড়ের পিছনে হয়, পিঠে হয়, নিতম্বে হয় এবং উরুতে হয়। যেসব স্থানে ত্বক পুরু এবং ঘর্ষণ বেশি হয় সেই সব জায়গাতে আমাদের এটা বেশি হয়, ঠিক আছে। তো কার্বাঙ্কেল প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিস্টেমিক লক্ষণ তৈরি করে, যেমন জ্বর, মেলেরিয়া, এবং বিশেষ করে স্থানীয় লিম্ফ নোডগুলো ফুলে যায় এবং লিম্ফোএডিনোপ্যাথি দ্বারা চিহ্নিত হয়, এরকম একটা কন্ডিশনে চলে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কার্বাঙ্কেল। ওকে, কার্বাঙ্কেলটা হচ্ছে মাল্টি নাম্বার অফ অ্যাবসেস, মানে একসাথে একাধিক যখন অ্যাবসেস এক জায়গায় মিলিত হয় সেটাকে আমরা কার্বাঙ্কেল বলে থাকি। ওকে, এটার কারণটা কি? এটার যদি আমরা কারণটা বলে থাকি, কেন এই ধরনের রোগটা হয়, এটার এটিওলজিটা কি, আমরা একটু এটিওলজিটা বলি। এটা মূলত স্টেফাইলোকক্কাসটা কারণেই মানে হয়, কিংবা স্টেফাইলোকক্কাসটাই, ব্যাকটেরিয়াটাই এর জন্য দায়ী, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখি এমআরএস মানে মিথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস, মানে কি মিথিসিলিনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আমাদের শরীরে এই ব্যাকটেরিয়াকে মানে দমন করার জন্য যে ওষুধগুলো ব্যবহৃত হয়, এই ওষুধগুলোর বিরুদ্ধে যখন আমাদের বডি একটা রেজিস্ট্যান্স, মানে ব্যাকটেরিয়াটা ওই ওষুধের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করে আমাদের শরীরকে আক্রমণ করে, ঠিক আছে, এটাকে এমআরএসএ বলা হয়। হ্যাঁ, তখন আমাদের কি হয়, এই মানে আমরা সাধারণ যে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং ব্যাকটেরিয়াটা এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, তখন এই আমাদের কার্বাঙ্কেলটা আমাদের শরীরকে বেশি সংক্রামিত করে এবং এটাকে খুব সহজে মানে নিরাময় করা যায় না, যেটা সাধারণ পোড়াগুলো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা পেকে গলে বের হয়ে যায়। সেখানে আপনার এই কার্বাঙ্কেলটাতে কি হয়, স্টেফাইলোকক্কাসটা একটা নিজে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, যার কারণে ওদের ওপর সাধারণ ওষুধগুলো কাজ করে না, এবং না করার কারণে কি হয়, এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে এর যে বিভিন্ন এনজাইম আছে, টক্সিন, যেমন কোয়াগুলেস এবং হেমোলাইসিন এবং লিউকোসিডিন, এই ধরনের
মানে টক্সিন নিঃসরণ করে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ইমিউনিটি সিস্টেমটাকে ভেঙে দেয় এবং টিস্যুর মধ্যে নেক্রোসিস, হ্যাঁ, মানে টিস্যুটাকে ধ্বংস করার জন্য নেক্রোসিস এবং অ্যাবসেস তৈরি করে, মানে মানে আমাদের এই শরীরটাকে দুর্বল করে এই ব্যাকটেরিয়া আরো বেশি শক্তিশালী হয়ে যায়, তখনই মূলত এই কার্বানকেলের সৃষ্টি হয়। আরো একটা কারণ আমরা একটু দেখি, সেটা হচ্ছে ডায়াবেটিক মেলিটাস। ডায়াবেটিক্স যাদের আছে, ডায়াবেটিস রোগী যারা আছে, ডায়াবেটিস রোগীদের সমস্যা হয় কি, তাদের রক্তে উচ্চ মাত্রায় গ্লুকোজ থাকে, হ্যাঁ, যেটাকে হাইপারগ্লাইসিমিয়া বলি। এই উচ্চ মাত্রায় ডায়াবেটিস থাকার কারণে তাদের শরীরে নিউট্রোফিলের স্বাভাবিক কাজের একটা ব্যাঘাত ঘটে, যার কারণে যে কোনো ক্ষত তাদের নিরাময় হতে দেরি লাগে। এবং এই ক্ষত নিরাময় করার জন্য আমাদের বডির ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই আক্রমণটা বারবার হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া দেখা যায় আপনার মেলিগনেন্সি, যাদের শরীরে HIV সংক্রমণ হয়, মেলিগনেন্সি ক্যান্সারের সংক্রমণ ঘটে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনার দেখা যায় যে ঝুঁকিটা বেশি থাকে কার্বানকেলটা হওয়া, ঠিক আছে। এই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত আটসাট পোশাক পরিধান, এইসবের কারণে ব্যাকটেরিয়ার আক্রমণটা বেশি থাকে এবং লোমকূপগুলো ঘামের কারণে লোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই আপনার কার্বানকেল কিংবা ফোড়াগুলো বেশি দেখা দেয়। এছাড়া আপনার মেল নিউট্রিশনটা আছে, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেটাকে বলি আমরা, যাদের শরীরে মেল নিউট্রিশন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা মানে কার্বানকেল হওয়ার প্রবণতাটা বেশি থাকে, যাদের ওবিসিটি, দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে, হ্যাঁ, এবং দীর্ঘদিন অসুস্থতার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, এবং এই সকল ক্ষেত্রে আমাদের রোগীর ক্ষেত্রে কার্বানকেল হওয়ার প্রবণতাটা বেশি থাকে। ওকে, এছাড়াও যাদের একজিমা, ডার্মাটাইটিস কিংবা ছোটখাটো ক্ষত যদি দেখা দেয়, তখন সেই সকল ক্ষতর মধ্য দিয়ে জীবাণু খুব সহজে প্রবেশ করতে পারে এবং সহজে আমাদের শরীরে কার্বানকেলের মতন ফোড়া তৈরি করতে পারে। ওকে, এবার আসেন আমরা কার্বানকেলের কয়েকটা টাইপ দেখি। এটা আর টাইপটার মধ্যে সাধারণ টাইপ, যেটাকে আমরা সাধারণ টাইপ বলি, ট্রপিক্যাল কার্বানকেল বলে থাকি। এটা প্রচলিত আপনার স্টেফাইলোকক্কাসের আক্রমণে হয়ে থাকে। সচরাচর এটা ঘাড়ের পিছনে, কাঁধে, শোল্ডারে এবং উরুতে বেশি দেখা যায়, থায়ে বেশি দেখা যায়। এগুলো সাধারণ লক্ষণ নিয়ে দেখা যায়, যেমন লালচে শক্ত বেদনাযুক্ত ফোলা ভাব, এবং ধীরে ধীরে একাধিক সাইনাস তৈরি করে এবং সেখান থেকে পুজ নির্গত হয়। এগুলাকে আমরা টিপিক্যাল কিংবা মানে কমন কার্বানকেল বলে থাকি। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে ডায়াবেটিস আছে, এদের ক্ষেত্রে যখন এই কার্বানকেলটা হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিক কার্বানকেল। কারণ নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস হওয়ার কারণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে ডায়াবেটিক মেলিটাস রোগীদের ক্ষেত্রে এই কার্বানকেল হওয়ার বেশি প্রবণতা থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে রক্ত সঞ্চালন দুর্বল থাকার কারণে তাদের কার্বানকেল অনেক বড় হয়ে যায় এবং ত্বকের মধ্যে নেক্রোসিস তৈরি করে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি হয় এবং ধীরে ধীরে সংক্রমণটা রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে সেপটিক কন্ডিশন দ্বারা তৈরি হয়, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি থাকি, ঠিক আছে। এরপরে আমাদের ইমিউনো কম্প্রোমাইজ কার্বানকেল, যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে যারা অতিরিক্ত এলোপ্যাথিক ঔষধ, স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি খায়, কেমোথেরাপি নেওয়ার কারণে তাদের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যাদের HIV এইডস যাদের রোগ আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম থাকে এবং তাদের কার্বানকেল হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যালিগনেন্টটা একটু মানে ক্রিটিক্যাল, তবে খুব গুরুতর কন্ডিশনের ক্ষেত্রেও আপনার বেসিলিয়াস যে ভাইরাসগুলো আছে, এগুলো অ্যানথ্রাক্স, এগুলো আক্রমণ হওয়ার কারণে, অ্যানথ্রাক্স জাতীয় ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে তখন এই যেই আপনার কার্বানকেলটা দেখা দেয়, এগুলো খুবই প্রাণঘাতী হয়ে থাকে। যেগুলো অ্যানথ্রাক্স ঘটিত বা জীবাণুর কারণে হয়ে থাকে এবং এগুলো দ্রুত চিকিৎসা না নিলে রোগী মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এরপরে আপনার অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট আছে, যেগুলোকে আমরা বলে থাকি স্থানভিত্তিক কার্বানকেল, ঠিক আছে। এই কার্বানকেলগুলো মানে মুখমণ্ডলে বেশি দেখা দেয় এবং এটার মানে সাধারণত স্টেফাইলোকক্কাস কার্বানকেল
স্টাফাইলোকাকাস যেটা ভাইরাসের কারণে যে কার্বাঙ্কেল গুলো হয়ে থাকে, এগুলো আমাদের মুখমণ্ডল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তৈরি হইতে পারে এবং পরবর্তীতে কি হয়, এটা রক্তের মাধ্যমে মস্তিষ্কে ছড়িয়ে গিয়ে প্রাণঘাতের মানে জটিলতা সৃষ্টি করে। ওকে, এগুলো আমাদের টাইপ, আমরা কোন কোন টাইপ আমরা কার্বাঙ্কেল দেখে থাকি। এরপর আমরা একটু গ্রেডিং নিয়ে কথা বলি, কারণ গ্রেডিংটা এই জন্য জরুরি যে কোন অবস্থাতে আপনার কাছে রুগীটা আসলো সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে রুগীটাকে সঠিক চিকিৎসা দিতে আপনি পারবেন। আদারওয়াইজ আপনার ভুল চিকিৎসার কারণে একটা রোগীর ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে আপনার ভুল চিকিৎসা যেন না করতে হয়, না দিতে হয়। এই কারণে আপনারা একটু এই মূল্যায়নটা করবেন যে কার্বাঙ্কেলটা কোন স্টেজে চলে আসছে, ঠিক আছে, তার ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার কারণে তীব্রতাটা কতটুকু, তার কি পরিমাণ গভীর টিস্যুতে গভীরতা দেখা দিছে, কিংবা সিস্টেমিক যে লক্ষণগুলোর এটার উপস্থিতিটা কোন অবস্থায় আছে, এগুলোর কারণে এগুলো বিবেচনা করে আমরা একটা গ্রেডিং করতে পারি, যে গ্রেডিং এর কারণে আমরা বুঝতে পারি যে কার্বাঙ্কেলটা কোন স্টেজে আছে। যেটা গ্রেড 1 বলবো আমরা, যেটাকে আমরা মাইল্ড বলবো। এই পর্যায়ে কার্বাঙ্কেল একদম মানে ইনিশিয়াল স্টেজে থাকে, প্রাথমিক স্টেজে থাকে, যেখানে আমরা মানে আক্রমণটা ইপিডার্মিস লেয়ার সর্বোচ্চ ডার্মিস লেয়ার পর্যন্ত চলে যায়। সাবকিউটিনিয়াস তেমন একটা মানে ছড়ায় না, সাবকিউটিনিয়াস পর্যন্ত হয়তো বা ছড়ায় না, এটা সীমাবদ্ধ থাকে এবং সাধারণত বেদনাদায়ক বেদনাদায়ক হয়, লালচে হয়, শক্ত হয়ে থাকে, হ্যাঁ, অনেক ছোট 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 পুঁজ ভর্তি ফুসকুড়ি দেখা দেয়। এই সকল ক্ষেত্রে যদি আমরা রোগীটাকে S5C5 দিয়ে থাকি, S5C5 মেডিসিন দিলে এই রোগীটা দ্রুত আরোগ্য লাভ করবে, ঠিক আছে। একদম ইনিশিয়াল স্টেজে যদি আসে আপনার খুব বেশি ওষুধের দরকার নেই, কিন্তু এটা যদি আপনার গ্রেড 2-তে আসে, যেটাকে আমরা বলবো মডারেট, হ্যাঁ, মডারেট, ওকে, এটার স্তরটা একটু মানে এটা এই স্তরে কার্বাঙ্কেলটা একটু বেশি বিস্তৃত হয় এবং মানে একাধিক সাইনাস তৈরি করে, মানে অনেকগুলো সাইনাস তৈরি করে এবং যেখানে অনেক বেশি পুঁজ তৈরি করে এবং ফোলার কারণে এটা 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত এটা বেশি মানে বড় হয়ে যায় এবং এর চারপাশে যে কোষগুলো আছে, সাধারণ সুস্থ কোষগুলো ইনফ্লামেশন হয়ে সেলুলাইটিস তৈরি করে, হ্যাঁ, মানে টিস্যুতে সাধারণ আমাদের বডির আদার্স সেলগুলোতে টিস্যুতে এই প্রদাহটা ছড়িয়ে পড়ে এবং এটার সাথে প্রচুর মানে জ্বর থাকে, শরীর দুর্বলতা থাকে, এবং কাছাকাছি যে লিম্ফ নোডগুলো আছে এই লিম্ফগুলো ইনফেকশন হয়ে ইনফ্লামেশনে চলে যায়, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে যদি জরুরিভাবে চিকিৎসা না করা হয়, ক্ষতটাকে দ্রুত নিরাময় না করা হয়, হ্যাঁ, তাহলে রোগী পরবর্তীতে 3rd স্টেজে চলে যেতে পারে, ঠিক আছে। 3rd স্টেজ মানে এটা হলো সিভিয়ার স্টেজ, ঠিক আছে। সিভিয়ার স্টেজের সমস্যা বিষয়টা কি, এখানে কার্বাঙ্কেলটা অনেক গভীরে চলে যায়, ঠিক আছে, এবং এটার ব্যাপকভাবে নেক্রোসিস মানে মৃত টিস্যু তৈরি হয় এবং প্রচুর পুঁজ তৈরি হয়, যেহেতু টিস্যু মারা যাচ্ছে, হ্যাঁ, টিস্যু মারা যাওয়ার সাথে সাথে ডাব্লিউবিসিও মারা যাচ্ছে এবং সেখানে ব্যাকটেরিয়া ভাইরাসও মারা যাচ্ছে। যেহেতু আমাদের যখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে আক্রমণ করে তখন কিন্তু আমাদের বডির নিজস্ব ইমিউনি সিস্টেমটাকে, যেটা আমরা ডাব্লিউবিসি বলবো, এই ডাব্লিউবিসি এসে এখানে জড়ো হয় এবং ব্যাকটেরিয়াকে তারা ধ্বংস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে যায় সে কি করে, নিজেও ধ্বংস হয়। এবং যখন আপনার ডেড সেল, যেটাকে বলা হয় মৃত কোষ, মৃত সেল এবং ডাব্লিউবিসি এবং এই ব্যাকটেরিয়াগুলো একত্রিত নষ্ট মানে একত্রিত হয়, তখন ওইখান থেকে পুঁজ তৈরি হয়। এখানে প্রচুর পরিমাণ, যেহেতু অনেক ব্যাকটেরিয়ার আক্রমণটা অনেক বেশি ছিল, প্রচুর পরিমাণ ডাব্লিউবিসি মারা গেছে, প্রচুর পরিমাণে সেল ড্যামেজ হয়েছে এবং এই কারণে প্রচুর পরিমাণে তার পুঁজ তৈরি হয়। সেখানে আমরা ক্ষতটা নিরাময় করার জন্য আমাদের এখানে একটু বেশি মেডিসিন দিতে হয় এবং এটাকে আমাদের দ্রুত এখান থেকে পুঁজটাকে পাকিয়ে পুঁজটাকে বের করে দ্রুত রোগীকে সুস্থ করতে হবে। অন্যথায় দেখা গেছে প্রচুর জ্বর, মানে উচ্চ মাত্রায় জ্বর চলে আসবে 103 ডিগ্রি 4 ডিগ্রি এবং তার ট্র্যাকিকার্ডিয়া হবে, ট্র্যাকিকার্ডিয়া গিয়ে তাদের হৃদস্পন্দনটা দ্রুত তৈরি হবে, হৃদস্পন্দনটা দ্রুত তৈরি হবে, তাদের ক্ষেত্র রক্তকণিকা যেটাকে আমরা বলি লিউকোসাইট, সেটা প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে, মানে ডাব্লিউবিসিটা প্রচুর বেড়ে যাবে। এবং ডায়াবেটিক রোগী যদি হয়ে থাকে, ইমিউনো কম্প্রোমাইজ রোগী হয়ে থাকে এই স্তরে, তখন তাদের বেশিরভাগ ক্ষেত্রে সেপ্টিসিমিয়া ঝুঁকিটা বেড়ে যায়, মানে এই ক্ষেত্রে রক্তের মধ্যে আপনার ইনফেকশনটা ছড়িয়ে যায় এবং রোগীকে একদম মানে মৃত্যু পথযাত্রী করে ফেলে, ঠিক আছে। এই সকল স্টেজে এসে আপনারা খুব সাবধানে দ্রুত ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, আর অন্যথায় এই রোগীকে আর ধরে রাখার সুযোগ নাই। যদি এটাকে ধরে রাখেন, রোগী 3rd 4th স্টেজে চলে যাবে, যেটা কমপ্লিকেটেড এবং অ্যাডভান্স স্টেজ বলা হয়, ঠিক আছে। এই স্টেজে আমাদের রোগীকে
দ্রুত হসপিটালাইজেশন করতে হবে। কারণ কি, এখানে কার্বাঙ্কেলটা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে এখানে যে সফট টিস্যু গুলো আছে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং এর রোগীর মধ্যে মানে সিস্টেমিক যে লক্ষণগুলো আছে, এটা লক্ষণগুলো মানে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে সিস্টেমিক টক্সিসিটি বলা হয়। হ্যাঁ, মানে তার পুরো বডিতে রক্তের মাধ্যমে টক্সিনটা মানে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, অনেক সময় এটার বেশিরভাগই এই সকল ক্ষেত্রে সেপসিমিয়া দেখা দেয় এবং রোগীর শরীরের অন্যান্য অংশে আপনার এই ফোড়াগুলো তৈরি হয়, যেটাকে আমরা মেটাস্টেসিস অ্যাবসেস বলি। বিভিন্ন জায়গায় ফোড়া তৈরি হতে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো দেখা দেয় এবং শেষ পর্যন্ত এটা যদি রোগী দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে এই সকল ক্ষেত্রে রোগী মৃত্যুবরণও করতে পারে। এই কমপ্লিকেটেড স্টেজে আপনারা কখনোই রোগীকে ধরে রাখবেন না, সাথে সাথে হাসপাতালে পাঠিয়ে দেবেন এবং হাসপাতাল থেকে রোগী যেন দ্রুত এটাকে মানে পুষটাকে বের করে ওই জায়গাটাকে ক্লিন করে এবং অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে সুস্থ হয়। তবে আশা করি আমরা যদি ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ পর্যন্ত রোগী আমাদের হাতে চলে আসে, আমাদের এই চিকিৎসার মাধ্যমে রোগী দ্রুত সুস্থ হবে। এবং থার্ড স্টেজে আসলে আপনি খুব সতর্কভাবে আপনি চিকিৎসা নেবেন। যদি আপনার ঔষধ ফার্স্ট স্টেপেই রেসপন্স করে তাহলে ইনশাল্লাহ রুগী ধরে রাখবেন, রুগী সুস্থ হয়ে যাবে। কিন্তু ফার্স্ট স্টেজে বলতে আপনার 24 ঘন্টার মধ্যে যদি রুগী ইমপ্রুভমেন্ট না দেখেন তাহলে রুগীকে ছেড়ে দেবেন, রুগী তাড়াতাড়ি হসপিটালাইজেশন করবেন। ওকে, অনেক আলোচনাই করে ফেললাম আজকে। ওকে 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 ওকে, আচ্ছা আমরা এখানে একটু সিলেবাস ছোট করে দিই। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইন অ্যান্ড সিমটম। হ্যাঁ, যে সকল সাইনগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে, স্থানীয় লক্ষণ। এই আসলে বিস্ফোরণগুলো আমাদের শরীরের কোন জায়গায় বেশি হয়, যেটা যে জায়গায় হইলে আপনি বুঝতে পারবেন যে এটা কার্বাঙ্কেলের দিকে যাইতে পারে। হ্যাঁ, আমরা একদম শুরুর দিকে, সেটা হচ্ছে পিঠে। হ্যাঁ, ঘাড়ের পিছনে এবং পিঠে এবং নিতম্বে এবং উরুতে, এই কয়েকটা জায়গার মধ্যে যদি আপনি ফোড়া হইতে দেখেন তাহলে বুঝবেন যে এটা বেশিরভাগই কার্বাঙ্কেলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এবং এই সাধারণত এই ফোড়াটা মানে বেশিরভাগ জায়গা নিয়ে বিস্তৃত হয় এবং একাধিক ফলিকুলারে আক্রান্ত করে। ঠিক আছে, এরপরে এটার মধ্যে ত্বকের উপরিভাগে একাধিক ফুসকুড়ি তৈরি হয়, যার কারণে বুঝতে পারবেন যে এটা কার্বাঙ্কেলের দিকে যাচ্ছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধযুক্ত পুঁজ তৈরি হয়। জাস্ট ওয়ান মিনিট, আমি একটু পানি খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, সরি, মানে অনেকক্ষণ ধরে বক বক করতে করতে গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই পুজোর মধ্যে দুর্গন্ধ তৈরি হবে। দুর্গন্ধ কেন তৈরি হয়? যেই জায়গাতে আমাদের ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই জায়গায় পুজ ফর্ম করলে সেখানে আপনার দুর্গন্ধটা হবেই হবে। ঠিক আছে, হ্যাঁ, যেখানে ব্যাকটেরিয়া আক্রমণ হয় না সেখানে দুর্গন্ধ তৈরি হয় না। সুতরাং এখানে আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ বেশি ছিল, যার কারণে আমাদের এখানে পুজোর সাথে প্রচুর দুর্গন্ধ তৈরি হবে, অসংখ্য ছিদ্র একত্রে মানে তৈরি হবে এবং একটা চাকরির মতন চেহারা তৈরি করবে, যেটা কার্বাঙ্কেলের একটা মানে অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা একটু আগে আমাদের ছবিতে দেখলাম। ঠিক আছে, এবং সিস্টেমিক লক্ষণগুলো দেখবে। সিস্টেমিক লক্ষণগুলো বলতে আমরা কি কি বুঝি? জ্বর থাকবে, তীব্র জ্বর থাকবে, শীত শীত লাগা থাকবে, শরীরটা ভেঙে ভেঙে আসবে, কেমন যে চাবাবে, কামড়াবে, একটু ক্ষুধামন্দ থাকবে, অ্যানোরেক্সিয়া বলবো। হ্যাঁ, রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা লিউকোসাইটটা বেড়ে যাবে। ঠিক আছে, সেপ্টিমিয়া দেখা দিবে। এই সকল লক্ষণগুলো যখন তৈরি হবে তখন বুঝবেন যে এটা কার্বাঙ্কেলের দিকে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে কার্বাঙ্কেলের যেটা লক্ষণ আমরা বুঝি সেটা হচ্ছে ফোড়ার মতন হবে। ফোড়া, সাধারণ ফোড়া যেটাকে আমরা ফ্রাঙ্কেল বলি, ছোট 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 একসাথে অনেকগুলো ফোড়া তৈরি হবে এবং এগুলো জমাট বাঁধা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটার মধ্যে লালচে লালচে ভাব থাকবে, লাল লাল ভাব থাকবে, গরম গরম ভাব থাকবে এটার মধ্যে। ঠিক আছে, সংক্রমণটা বাড়ার সাথে সাথে এগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ থাকবে যে এটার একাধিক পুঁজ ভরা ছিদ্র তৈরি হবে। হ্যাঁ, এবং সেগুলা থেকে মানে মানে এগুলো মনে হয় যে ওই জায়গাটাতে অনেকগুলো মুখ তাকিয়ে আছে, এরকম একটা অবস্থা তৈরি হবে, ছিদ্রগুলো দুর্গন্ধযুক্ত তৈরি হবে। ঠিক আছে,
এবং প্রচন্ড ব্যথা থাকবে, ব্যথাটা ছড়িয়ে যাবে, একটু হালকা গরম গরম ভাব থাকবে, লালচে ভাব থাকবে, ঠিক আছে, ক্ষতটি কখনো শক্ত থাকবে, ব্যথাযুক্ত ব্যথাযুক্ত থাকবে, ঠিক আছে, এবং নেক্রোসিস তৈরি হবে, অনেকগুলো বিষয় থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সাধারণ ফোড়া না, এটা কার্বাঙ্কেল, ঠিক আছে। হ্যাঁ, আমরা শুরু থেকে বারবার আপনাদেরকে ফোড়া এবং আপনার কার্বাঙ্কেল, যেটাকে আমরা বিস্ফোরা বলি, দুটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ফোড়াতে একটা মুখ তৈরি হবে পুজের, আর বিস্ফোরাতে অনেকগুলো মুখ তৈরি হবে। কেন মুখ তৈরি হয় সেটাও আপনারা বুঝে ফেলছেন ইতিমধ্যে। ওকে, এবার আসেন আমরা একটু মানে কমপ্লিকেশন গুলো পড়ি। কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা, ঠিক আছে। জটিলতা কি, এটা লোকাল যে টিস্যুগুলো আছে, এটা লোকাল টিস্যুটাকে ডিস্ট্রাকশন করে, ধ্বংস করে, স্থানীয় টিস্যুগুলো ক্ষয় করে, হ্যাঁ, যার কারণে এটা গভীর নেক্রোসিস তৈরি হয়, সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত ছড়িয়ে গিয়ে মানে ফোড়াটা অনেক বড় অ্যাবসেস তৈরি করে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এটা হচ্ছে একটা জটিলতা, ঠিক আছে। সেলুলাইটিস মানে কি, আশেপাশে কোষগুলো ইনফ্লামেশন হয়ে যায়, টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে যায়, যার কারণে এটার ব্যথা এবং ফোলা লালচে ভাবটা অনেক জায়গা নিয়ে দেখা দেয়, ঠিক আছে। এবং এটার পরবর্তীতে সেপটিক শকে চলে যায়, মানে রোগী রক্তে যদি এটা সেপটিসিমিয়া হয়েছে তখন রোগী শকে চলে যায়, জ্ঞান ট্যান হারিয়ে ফেলে। ওটা কিন্তু খুব জটিল একটা কন্ডিশন, বুঝবেন। এবং বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগতেছে, ঠিক আছে, হ্যাঁ, সে সকল রোগীর ক্ষেত্রে অনেক বেশি এটা ভয়ঙ্কর, ঠিক আছে। এবং মেটাস্টেসিস মানে এই ব্যাকটেরিয়াগুলো রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ফোড়া তৈরি করে, তখন কিন্তু এটা মেটাস্টেসিস চলে যায়, ঠিক আছে। এবং মেটাস্টেসিস কন্ডিশনটা কিন্তু আরো ভয়ানক, ঠিক আছে। হ্যাঁ, প্রাথমিক এটা ক্ষত থেকে রক্তের মাধ্যমে এই জীবাণুটা শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন ফুসফুসে চলে যেতে পারে, লিভারে চলে যেতে পারে, এটা মস্তিষ্কে চলে যেতে পারে, যে ওখানে ফোড়া তৈরি করতে পারে। তখন কি করবেন আপনি, ঠিক আছে। এটা শুরুতে আপনি স্কিনে ছিল, শুরুতে এটা আপনার শরীরের যে কোনো নন ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, হ্যাঁ, গুরুত্বহীন যে জায়গাটা, হ্যাঁ, হয়তোবা এটা ঘাড়ের পিছনে ছিল, বাগে আপনার হয়তোবা থায়ে ছিল, হ্যাঁ, ছিল, ওইখানে তেমন এটা নিয়ে টেনশনে ছিল না, এটা তখন বিপজ্জনক ছিল না। কিন্তু যখন এটা রক্তের মাধ্যমে ছড়িয়ে এটা ফুসফুসে, লিভারে এবং মস্তিষ্কে যায়, এটা অ্যাটাক করে, তখন কিন্তু এটা অনেক বিপজ্জনক হয়ে যায়। বিশেষ করে মুখে যে কার্বাঙ্কেল গুলো আছে, এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানকার শিরার সঙ্গে আপনার ক্যাভার্নাস সাইনাস, যেটাকে বলা হয় ক্যাভার্নাস সাইনাস সংযুক্ত থাকে, ওইখানে পৌঁছে গিয়ে ক্যাভার্নাস সাইনাসে থ্রম্বোসিসটা ঘটতে পারে, যার ফলে তীব্র মাথা ব্যথা, দৃষ্টি শক্তি কমে যাওয়া, ক্যারোটিন স্নায়ু আক্রান্ত হয়ে পরে মস্তিষ্কে এই অ্যাটাক করে এবং রোগী তখন জীবন নাশের দিকে চলে যেতে পারে, ঠিক আছে। এই হলো আমাদের মোটামুটি কমপ্লিকেশন, আমরা কমপ্লিকেশনটা পড়ে নিলাম। এখন আমরা একটু ডায়াগনোসিস নিয়ে করি, ডায়াগনোসিস নিয়ে একটু পড়ালেখা করি। আসেন ডায়াগনোসিস আমরা ব্লাড কালচারটা করতে পারবো, যে এখানে ব্লাড কালচার করে দেখতে পারবো যে এখানে কি ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসটা দেখাচ্ছে। যদি রোগীর উচ্চ মাত্রার জ্বর থাকে, অবসাদ থাকে, হাইপোটেনশন থাকে, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে রক্তে ব্যাকটেরিয়াকে শনাক্ত করার জন্য যেন সেপটিক কন্ডিশনটাকে, যেটা সেপসিস বলি, সেপটিক কন্ডিশনটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এবং বিশেষ করে এই পরীক্ষাটা করে অ্যান্টিবায়োটিকটাকে অ্যান্টিবায়োটিক থেরাপিটা নির্ধারণ করা যায়। বাট আমাদের যেহেতু অ্যান্টিবায়োটিক থেরাপি নাই, আমরা ব্লাড কালচার করে ব্যাকটেরিয়া উপস্থিতিটা কনফার্ম করলাম, সিবিসিটা করলাম, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে যেটা সিস্টেমিক যে ইনফ্লামেশনটা আছে, এটা কোন কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা নির্ধারণ করলাম, কি পরিমাণ ইএসএরটা বাড়ছে, ইএসএরটা বাড়লে, সিআরপিটা বাড়লে আমরা বুঝতে পারবো যে ইনফেকশনের লেভেলটা কোথায়। যদি ইএসআরটা বেড়ে আপনার 100-এর উপরে চলে যায় তাহলে এটা সিভিয়ার হয়ে গেছে, যদি এটা 50 থেকে 70-এর মধ্যে থাকে তা মোটামুটি এটা মডারেট অবস্থায় আছে, যদি এটা 15 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে বুঝবেন এটা ইনিশিয়াল স্টেজে আছে। তো সেইভাবে আপনি চিকিৎসাটা করতে পারবেন, ঠিক আছে। যার কারণে আমাদের এই ডায়াগনোসিসটা জরুরি, যেখানে আমাদের সিবিসিটা খুবই জরুরি। আপনারা ফোড়ার রোগী পাইলে সিবিসি করাবেন। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করাতে চাই না। কেন পরীক্ষা নিরীক্ষা করাতে চাই না? এটা একটা ঝামেলা, মানে ঝামেলা হচ্ছে রুগীর ঝামেলা, এবং রুগীর ঝামেলা মানে আমাদেরও ঝামেলা। মানে আমরা মনে করি এবার রুগী যাবে টেস্ট করাবে, কি দরকার, আমি ওষুধ দিয়ে দিই, না, ওষুধ দেন, ওষুধ দিতে কোনো আপত্তি নাই,
কারণ রিসেন্টলি আমি মাস দুয়েক ধরে, 1.5-2 মাস ধরে কয়েকটা জ্বরের রুগী প্রেসক্রিপশন করেছি। দেখলাম যে আমাদের জেনারেল প্রেসক্রিপশন রুগী ভালো হচ্ছে না। তা আমি বললাম যে আপনি তাড়াতাড়ি টেস্ট করান, ঠিক আছে? এবং অনেক টেস্টে দেখা গেছে আপনার ডেঙ্গু ধরা পড়ছে, অনেক টেস্টে চিকনগুনিয়া ধরা পড়ছে, হ্যাঁ। তো এই যে আপনার অনেক টেস্টে টাইফয়েড ধরা পড়ছে, কিন্তু আমরা কিন্তু এটা ভাইরাল ফিভার মনে করে আমরা চিকিৎসা শুরু করছি, কিন্তু দেখা গেছে জ্বরটা ভালো হচ্ছে না। তো এই কারণে আমরা যদি রুগীকে টেস্টটা করাইতে বলি, সাথে সাথে হয়তো আমাদের কিছু রুগীর কিছু টাকা নষ্ট হবে, কিন্তু প্যাথোলজিক্যাল টেস্টের খুবই গুরুত্ব আছে এবং আমাদের প্র্যাকটিস লাইফে এইটার গুরুত্বটাকে দিন দিন বাড়াইতে হবে। আদারওয়াইজ আমাদের ডাক্তারদের যে সুখ্যাতি, সেই সুখ্যাতিটা কিন্তু তৈরি হবে না। যদিও ডায়াগনোসিস পুরো সিস্টেমটা আমাদের এলোপ্যাথির হাতে। এলোপ্যাথিরা এই সিস্টেমটাকে তাদের নিজস্ব করে নিছে, আর আমরা তাদের মানে অধীনেই পড়ে আছি। যাই হোক, ইন ফিউচারে আমাদের হিমসের অধীনে হিমস এই ডায়াগনোসিস করার জন্য নিজস্ব ল্যাব তৈরি করবে, নিজস্ব ল্যাবে তাদের পরীক্ষা নিরীক্ষা তৈরি হবে এবং আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো বড় পরিকল্পনা করবো ইনশাল্লাহ। আমরা যারা হিমসের সাথে জড়িত আছি, হিমসকে নিয়ে যারা আমরা ভাবতেছি, হিমসকে নিয়ে যারা আমরা কাজ করতেছি, তাদের মন মানসিকতা যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরা আমাদের চিকিৎসাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবো। এটা আমরা মানে সবাইকে নিয়ে আশা করতেছি। যাই হোক, আমাদের এখানে কার্বাঙ্কেলের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা একটু বলি যে সার্জিক্যাল ভিউ, মানে সার্জিক্যাল কখন আপনি রোগীটাকে সার্জারিতে পাঠাবেন, ঠিক আছে, কখন আপনি রোগীটাকে ধরে রাখবেন না, এটা আমরা একটু আগে আলোচনা করছি। যদি এটা গ্রেড 4-এ চলে যায়, গ্রেড 3-র শেষ পর্যায়ে এবং গ্রেড 4-এর শুরুর দিকে যদি রোগী অবস্থান করে, তাহলে রোগীকে কোনো অবস্থাতেই আপনি ধরে রাখবেন না, তাকে সার্জনের কাছে পাঠিয়ে দিবেন। দীর্ঘস্থায়ী যদি অসুস্থতার অবস্থায় সংক্রমণটা তুলনামূলক যদি জটিল হয়ে যায়, ঠিক আছে, এবং বারবার এটার পুনরাবৃত্তি ঘটে, সিস্টেমিক জটিলতা যেমন সেপ্টিসেমিয়া তৈরি হয়, ঠিক আছে, এবং এটার মানে যদি এটা মেটাস্টেসিসের সম্ভাবনা তৈরি হয়, তখন আর কোনো দেরি না করে দ্রুত রোগীকে আপনার সার্জিক্যাল কন্ডিশনে পাঠিয়ে দিবেন, সার্জিক্যাল বিভাগে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, যখন আমাদের সাধারণ চিকিৎসা যথেষ্ট মনে করব না, তখনই আমরা সার্জারির প্রয়োজন মনে করব, কারণ সার্জারি আমাদেরই ডাক্তারদের একটা পার্ট। আমরা যখন ডিএইচএমএস পাস করছি, যখন আমরা বিএইচএমএস পাস করছি, তখনও কিন্তু আমরা সার্জারি নিয়ে পড়ালেখা করছি। আমাদের যে ডিগ্রিটা, এই ডিগ্রিটার নাম কি, ঠিক আছে, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ঠিক আছে, ব্যাচেলার ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। মানে আমাদের কিন্তু সার্জারি সাবজেক্ট আছে, আমরা সার্জারি পড়ি বাট আমরা সার্জারি করি না, ঠিক আছে। কেন করি না? কারণ আমাদের টেকনোলজির অভাব, আমাদের ডাক্তারদের সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা কম। কিন্তু আপনি যদি ভারতে যান, ভারতের বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা কিনা নিজেরা সার্জারি করে, এবং শুনলে অবাক হবেন, ওইখানে এমনও ডাক্তার আছে যারা নিয়মিত আপনার কি বলে আপনার ডেলিভারি সার্জারি কেসগুলা, হ্যাঁ, নিয়মিত করে, এবং এমনও কিছু ডাক্তার আছে যারা কিন্তু ওপেন হার্ট সার্জারি পর্যন্ত করে, ঠিক আছে। যাই হোক, ওটা এত অ্যাভেলেবেল না, রেয়ার কেস। তবে আমাদের ইন্ডিয়াতে বহু ডাক্তার আছে যারা সার্জারিটা খুব সহজে অ্যাডপ্ট করতে পারে, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে এই ধরনের হোমিওপ্যাথিক ডাক্তার নেই যারা সার্জারি করে এবং সার্জারির সাথে জড়িত আছে, তবে আমরা এলোপ্যাথির কাছে এটা পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ। ওকে, তো আসেন আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি। ট্রিটমেন্টটা আমরা চলে আসি এখানে কার্বাঙ্কেল ট্রিটমেন্ট, ঠিক আছে। কার্বাঙ্কেল ট্রিটমেন্টটার একটু আমরা নিয়ে আলোচনা করি। একদম সহজ ট্রিটমেন্ট। যদি এটা আপনার একদম ইনিশিয়াল স্টেজে চলে আসে, যেটা ইপিডার্মিস লেয়ারে যদি চলে আসে, হ্যাঁ, যেটা আপনার দেখবেন যে কার্বাঙ্কেলটা একদম ইপিডার্মিস লেয়ারে আসছে, হালকা পুজ হয়েছে, ব্যথা হালকা আছে, তাহলে বুঝবেন যে এটা ইপিডার্মিস লেয়ারেই আছে, এটা বেশি গভীরে চলে যায় নাই। একটা মুখ দুইটা মুখ যেটাই তৈরি হোক, আপনি অ্যাসপাইর C5 ভার1 GD6 প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনার রোগী দ্রুত কিউর হবে। ওকে, যদি দেখেন যে এটা ডার্মিস লেয়ার পর্যন্ত চলে গেছে, মানে এটার মুখটা অনেকগুলো মুখ, এবং এটা অনেক শক্ত হয়ে গেছে, এবং এটা অনেক জায়গা এরিয়া নিয়ে আপনার ফোড়াটা দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা ইপিডার্মিস লেয়ার না, এটা ডার্মিস লেয়ার পর্যন্ত ছড়ায় গেছে। তখন আপনাকে তাকে S3C3 ভার1 Gটা D6 এ দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, কিন্তু দেখেন যে এটা অনেক শক্ত, অনেক হার্ডি, এটাকে পাকাইতে হবে, তারপর এটা ভালো হবে। আদারওয়াইজ এটা না পাকলে তো এটা
আপনার ফোড়াটা সমাধান হবে না, তো এটা পাকাইতে হবে। পাকানোর জন্য আমরা কি করব, S5 RE-টাকে দিয়ে দিব D4-এ এবং তার সাথে G4-টাকে 2x এ প্রয়োগ করব। তাহলে আপনার দেখা গেছে এটা ফোড়াটা দ্রুত পেকে রোগীটা দ্রুত কিউর হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আপনি যদি S5C5 RE-টাকে দেন, দ্রুত এটা পেকে অর্গানো বুস্টার C3-টাকে যদি আপনি D6-এ দেন, এই রোগীটা ইনশাআল্লাহ উইদিন 7 ডের মধ্যে কিউর হয়ে যাবে। এবং রোগীর ক্ষেত্রে A2C5G এটা P1 VEN1 দুই ফোঁটা করে দিয়ে একটা অয়েলমেন্ট তৈরি করে দিবেন এবং ওইটার উপরে মালিশ করে হালকা গরম ছ্যাঁক নিতে বলবেন। হ্যাঁ, কন্টিনিউয়াস নিতে বলবেন সারাদিন। যদি সে এই অয়েলমেন্টটা A2C5G এবং এর সাথে P2 VEN1 এর অয়েলমেন্টটা কন্টিনিউ ইউজ করে, ফোড়াটা পেকে রোগীটা দ্রুত সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের কার্বাঙ্কেল নিয়ে আজকে দীর্ঘ আলোচনা। আমাদের আলোচনাটা আপনাদের কেমন লাগলো, কেমন হয়েছে, সেই বিষয়টা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যে আপনাদের আন্তরিকতা আমাদের এই ক্লাসটাকে আরো দীর্ঘস্থায়ী করবে। জুনায়েদ ভাই, বলেন। আমাদের 7 মিনিট আছে, 7 মিনিট আমরা একটু খোঁজ গল্প করি সবার সাথে। কার্বাঙ্কেল তো হইলই। জি স্যার বলেন। ক্লাস হচ্ছে অনেক ইনফরমেশন ছিল এবং হচ্ছিল যে আমরা আজকে আপনার ক্লাসের মাধ্যমে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছিল যে ফোড়া, বিষ ফোড়া যাই হোক, কার্বঙ্কেল জিনিসটা আলাদা। এটা মানে আমার লাইভ এক্সপিরিয়েন্স। তা আমরা প্রথমে আমারটারে ফোড়াই ভাবছিলাম, একটা মুখ ছিল, একটা মুখ থেকে দুইটা মুখ, এরপরে 4-5টা মুখ ছিল। তো আমরা আসলে বুঝতে পারি নাই যে এটা কার্বঙ্কেল ছিল। এছাড়া আমার ডায়াবেটিস ছিল। তো আপনাদের কাছে যদি কোনো রোগী আসে, হ্যাঁ, মানে অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আপনারা প্রথমে তারা জিজ্ঞেস করবেন আপনার ফোড়া কয়দিন, এবং এই ফোড়াটা যদি আপনারা দেখেন পিঠের ভিতরে ফোড়া, পিঠে, হ্যাঁ, ঘাড়ের থেকে পিঠে, আমাদের যে পাকনা আছে, হ্যাঁ, এই এরিয়াতে যদি ফোড়াটা থাকে তাহলে, এবং মোটা চামড়া যেখানে আছে সেইখানে যদি ফোড়া হয় এবং এটার যদি 3-4টা মুখ হয়ে যায়, তখন আপনারা মানে ইজিলি এটারে মানে নর্মাল ফোড়া হিসেবে ট্রিট করবেন না, এটাকে কার্বঙ্কেল হিসেবে ট্রিট করবেন। সেকেন্ডলি হচ্ছিল যে আপনার ট্রিটমেন্ট অবস্থায় যদি ফোড়াটা পাকাইতে না পারেন এবং এটা যদি শক্তই থাকে, তাহলে আর এই কেসটা আপনার কাছে রাখবেন না, বিকজ অফ তার বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সে করেই তারপরে সে অ্যাটাকটা করছে, যার কারণে আপনার ওষুধটা কাজ করতেছে। থার্ডলি হইতেছে যে এইটারে চাপ দিলে পুজ বেশি আসবে না, কিন্তু রোগী অত্যাধিক ব্যথা পাবে, তার প্রচুর জ্বর থাকবে এবং সে কিছু খাইতে পারবে না ঠিক মতো, পিঠের দিকে ঘাড়ের দিকে ব্যথা থাকবে, তার বমি হবে প্রচন্ড, সে ডিহাইড্রেশনে ভোগা শুরু করবে। যদি এই অবস্থা থাকে এবং এই রোগীটা যদি এই অবস্থায় যদি সে 7 থেকে 8 দিন পরে আপনার কাছে আসবে, আপনি ইমিডিয়েট আপনি এটা হসপিটালে পাঠিয়ে দেবেন, কারণ হচ্ছিল সে শেষ স্টেজে আছে, আর 2-1টা দিন দেরি করলে এই রোগীটা মারা যাবে। এই মানে এই কয়েকটা জিনিস আমার অবজারভেশন, যেটা হচ্ছিল আমি আপনাদেরকে দিলাম, হ্যাঁ। এবং কার্বঙ্কেল চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছিল 5, 7, 8, 10, 15, 20, 30টা মুখ থাকবে। একের অধিক 2-3টা মুখ থাকলেও আপনারা সেগুলা কার্বঙ্কেল হিসেবে ট্রিট করবেন, কারণ ফোড়াতে নর্মালি একটা মুখ থাকে, তবে হচ্ছিল একটা ফোড়ার সাথে আর একটা ফোড়ার কাছাকাছি যদি সম্পর্ক থাকে, সেগুলা পাতলা স্কিন যে জায়গায় সে জায়গায় হয়, বাট হচ্ছিল মোটা স্কিনে যদি হয় তাহলে সেটাকে আপনাকে কার্বঙ্কেল হিসেবে চিহ্নিত করবে। এই হলো আমার এক্সপিরিয়েন্স। আর স্যার আজকের ক্লাসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ইনফরমেশন ছিল, ধন্যবাদ স্যার। ভালো লাগছে ক্লাসটা। মাঝখানে এই বিদ্যুৎ চলে যাওয়াতে আসলে আমি অনেক কিছু মিস করছি। তো কার্বঙ্কেল আজকে আলোচনা করার পিছনে সম্ভবত আমাদের জুনায়েদ স্যার খুব একটি ইমপ্রেস করছে, কারণ উনি সাম্প্রতিক কার্বঙ্কেলের রোগী ছিলেন নাকি? আল্লাহ, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ফোড়া কেন হয় এই ব্যাপারটা একটু আলোচনা করলে আমাদের জন্য একটু ভালো হয়।
বা কার্বঙ্কল যাই হোক, ফোড়াগুলো কেন হয় মানুষের শরীরে, এই ব্যাপারটা একটু ইটা জানা দরকার ছিল। বিশেষ করে এই ফোড়া, হ্যাঁ ফোড়া। হ্যালো, জুনায়েদ ভাই বলেন, জুনায়েদ ভাই। ইটা জুনায়েদ ভাই কি আজকে বলবেন ফোড়া কেন হয়? হ্যালো, হুম 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 হুম